আসসালামু আলাইকুম। এখন বাংলাদেশে ডেঙ্গু জ্বরের সিজন চলছে। ডেঙ্গু জ্বর হলো ডেঙ্গু ভাইরাস দ্বারা সংক্রমিত একটি রোগ, যা সংক্রমিত এডিস মশার কামড়ের মাধ্যমে মানুষের দেহে প্রবেশ করে। মশার কামড়ের সাধারণত 4 থেকে 10 দিনের মাথায় ডেঙ্গু জ্বরের লক্ষণগুলো দেখা দেয়। আজ আমরা ডেঙ্গু জ্বরের লক্ষণ, এর বিপদচিহ্নসমূহ এবং চিকিৎসা ব্যবস্থা নিয়ে সামান্য আলোচনা করব। আমি ডাক্তার মালিহা আলম সিমি, কর্মরত রয়েছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ডেঙ্গু জ্বরকে আসলে আমরা দুভাগে ভাগ করতে পারি, সাধারণ ডেঙ্গু জ্বর এবং রক্তপাত সহ ডেঙ্গু জ্বর। সাধারণ ডেঙ্গু জ্বরের লক্ষণগুলো হলো অতিমাত্রায় জ্বর আসে, মাথা ব্যথা, চোখের পিছন ব্যথা, শরীরের মাংসপেশিতে ব্যথা অথবা জয়েন্টে ব্যথা, এমনকি চামড়ার নিচে লালচে দানাদার র্যাশ দেখা দিতে পারে। এ ধরনের লক্ষণগুলো দেখা দিলে আপনি একজন শিশু বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে কিছু রক্ত পরীক্ষার মাধ্যমেই জেনে নিতে পারবেন আপনার বাচ্চাটির ডেঙ্গু জ্বর হয়েছে কিনা। সাধারণ ডেঙ্গু জ্বরের চিকিৎসা বাসায় রেখেই প্রদান করা সম্ভব। যেমন বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম দিন এবং মশারি ব্যবহার করুন। পরিমিত পরিমাণে তরল এবং অন্যান্য পানি এবং অন্যান্য তরল জাতীয় খাবার, যেমন ঘরে তৈরি লেবুর শরবত, ডাবের পানি বা ফলের রস, এগুলো খাওয়াতে পারেন। জ্বরের জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্যারাসিটামল খেতে দিবেন এবং জ্বর আসলে হালকা গরম পানিতে তোয়ালে ভিজিয়ে সেই ভিজা তোয়ালে দিয়ে বাচ্চার শরীর মুছে দেবেন। রক্তপাত সহ ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে সাধারণ ডেঙ্গু জ্বরের যে লক্ষণগুলো থাকে তার সাথে রক্তপাতের কিছু লক্ষণ দেখা যায়। যেমন নাক দিয়ে অথবা দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়ে, চামড়ার নিচে লালচে রক্তপাত হতে পারে, পায়খানার রং কালো হতে পারে, প্রস্রাব, পায়খানা বা বমির সাথেও রক্ত যেতে পারে। এ ধরনের লক্ষণ দেখা দিলে অবশ্যই দ্রুত নিকটস্থ শিশু চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। এখন আসুন আমরা জেনে নিই ডেঙ্গু জ্বরে সাধারণত কী ধরনের বিপদচিহ্নগুলো হতে পারে। যে কোনো ধরনের রক্তপাত হলে বা বাচ্চা যদি পেট ব্যথার কোনো কমপ্লেইন করে, অতিরিক্ত পরিমাণে বাচ্চা অস্থির হয়ে যায় অথবা শরীর নিস্তেজ হয়ে পড়ে, ঘন ঘন বমি হয় অর্থাৎ অতিরিক্ত পরিমাণে বমি হচ্ছে, বাচ্চার হাত পা ঠান্ডা হয়ে আসছে এবং প্রস্রাব 4 থেকে 6 ঘন্টা বন্ধ আছে, এই ধরনের বিপদ চিহ্নগুলোর যে কোনো একটি দেখা দেওয়া মাত্র অবশ্যই বাচ্চাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে হবে। আমরা আসলে এই ডেঙ্গুর জ্বরটাকে অবশ্যই ডেঙ্গুর যে মশা রয়েছে অর্থাৎ এডিস মশা, এই মশক যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমরা এই ডেঙ্গু জ্বরটাকে প্রতিরোধ করতে পারবো। এক্ষেত্রে শুধু সরকারের উপর নির্ভর না করে আমাদেরও অনেক কিছু করার আছে। যেমন আমরা যে বাসায় থাকি বা যে স্থানে কাজ করি সেখানে সেই স্থানের আশেপাশ যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। যেমন বাসার আশেপাশে যেখানে হয়তো ভাঙা ফুলের টব বা টায়ার বা প্লাস্টিকের কোনো কন্টেইনার যেখানে বৃষ্টির পানি জমে আছে, এই ধরনের পানিগুলোতেই সাধারণত এডিস মশা ডিম পাড়ে। তাই এই ধরনের এডিস মশার আবাসস্থলগুলো যদি আমরা ধ্বংস করে দিতে পারি তাহলে সেক্ষেত্রে আমরা এডিস মশার বংশবৃদ্ধি রোধ করতে পারবো। এছাড়া বাসার ভিতরেও অনেক সময় ফ্রিজের পিছনে যে পানিটা জমে অথবা বাসার এসির পানিটা যেখানে জমে, এই ধরনের পানিগুলো যদি আমরা প্রতিদিন ফেলে দিতে পারি এবং যদি আমরা বাসার বাইরে যাই সেক্ষেত্রে বালতিতে কোনো পানি জমা যাতে না থাকে সেদিকে খেয়াল করব। এমনকি আপনি যে কোমরটি ব্যবহার করছেন সেখানেও যেন সেটিও ঢেকে রাখা ব্যবস্থা করা যায়। এই ধরনের ছোটোখাটো যদি আমরা প্রতিরোধ ব্যবস্থাগুলো নিতে পারি, তাছাড়া যদি আপনার বাসায় জানালার যদি নেট ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রেও আসলে মশা ভিতরে ঢোকা থেকে কিছুটা প্রিভেন্ট করা যায়। এছাড়াও আপনি বাচ্চার শরীরে মসকিউটো রিপিলেন্ট নামে কিছু ক্রিম পাওয়া যায়, সেই ক্রিমগুলো যদি যখন সে বাইরে যাচ্ছে অথবা এমন কোনো স্থানে যাচ্ছে যেখানে তাকে মশা কামড়াবার সুযোগ আছে, সেখানে যদি আপনি বাচ্চার গায়ে এই ধরনের রিপিলেন্ট ক্রিমগুলো লাগিয়ে দেন সেই ক্ষেত্রেও কিন্তু বাচ্চা এই ডেঙ্গু জ্বরের প্রকোপ থেকে রক্ষা পেতে পারে। সর্বোপরি ডেঙ্গু জ্বরের এই সিজনটাতে বাসায় মশারি ব্যবহার করা উত্তম। আশা করি এই প্রতিরোধ ব্যবস্থাগুলো মেনে চললেও আমরা সবাই মিলে ডেঙ্গু জ্বরকে অনেকখানি প্রতিরোধ করতে সক্ষম হব। মনে রাখবেন, আপনি সচেতন থাকলেই আপনার বাচ্চা বিপদমুক্ত থাকবে। ধন্যবাদ।